নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আপনাদের মধ্যে অনেকেই চিন্তিত এবং অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী এবং আমাদের সম্মানীয় পেনশনভোগীদের জন্য আজকের এই ভিডিওটি হতে চলেছে একটি গেম চেঞ্জার। কেন বলছি? কেননা আপনারা কত টাকা পেতে চলেছেন তার সঠিক হিসাব থেকে শুরু করে পুরো বিষয়টাকে কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তাছাড়া অন্য রাজ্যে কত টাকা পেত সপ্তম পে কমিশনে, সেটাও কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করব। তাছাড়া আপনারা প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় শুনছেন যে রাজ্যে সপ্তম পে কমিশন আসছে, তাই না? কিন্তু রীতিমধ্যে লাগু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত নোটিশ কিংবা কোনো অফিসিয়ালি বিজ্ঞপ্তি আসেনি। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, আমাদের মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে সপ্তম পে কমিশন কিন্তু লাগু হয়ে যাবে, তাই চিন্তার কোনো কারণ নেই। তাছাড়া বকেয়া ডিএ দেওয়া হবে, বেতন 1 লাফে দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু আসল সত্যটা কি তাই? আজ মে 2026 এর একদম লেটেস্ট অফিসিয়াল আপডেট এবং গ্রাউন্ড রিয়েলিটির ওপর দাঁড়িয়ে আমি আপনাদের দেখাবো যে আসল অঙ্কটা। হাওয়াই কোনো কথা নয়, আজ স্ক্রিনে একদম ক্যালকুলেটর নিয়ে হিসাব করে দেখাবো যে যদি রাজ্যে কেন্দ্রীয় হারে সপ্তম পে কমিশন লাগু হয় তাহলে প্রাইমারি শিক্ষক, আপার প্রাইমারি শিক্ষক, WBCS অফিসার থেকে শুরু করে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কর্মী এবং গ্র্যান্ট ইন এড প্রতিষ্ঠানের কর্মীদের প্রতি মাসে ঠিক কত হাজার টাকা লাভ হতে চলেছে। আর হ্যাঁ, আমাদের বয়স্ক পেনশনভোগীদের জন্য থাকছে স্পেশাল হিসাব। ঠিক আছে, তাই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকেই উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, প্রথমে আসি বর্তমান গ্রাউন্ড রিয়েলিটিতে। ঠিক আছে, অনেকেই ভাবেন যে সপ্তম পে কমিশন মানে বর্তমান বেসিককে আবার নতুন করে কোনো ম্যাজিক ফিগার দিয়ে গুণ করা হবে, কিন্তু আপনাদের একটা ভুল ধারণা আজ আমি ভেঙে দিই। দেখুন, রাজ্য সরকার যখন রোপা 2019 অর্থাৎ ষষ্ঠ পে কমিশন লাগু করেছিল তখন কিন্তু তারা কেন্দ্রীয় সপ্তম পে কমিশনের 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর মেনেই কিন্তু আমাদের বেসিক পে নির্ধারণ করেছিল। হ্যাঁ, এটাই সত্যি, আমাদের রাজ্যের কর্মীদের বেসিক পে ইতিমধ্যে কেন্দ্রীয় কাঠামোর প্রায় কাছাকাছি। তাহলে ফারাকটা কোথায় হচ্ছে? এখানে আপনাদের মনে অনেকেরই প্রশ্ন। দেখুন, কেন রাজ্যের কর্মীরা কেন্দ্রের থেকে এত কম টাকা পাচ্ছেন? দেখুন, ফারাকটা হচ্ছে ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স এবং অন্যান্য ভাতায়। ঠিক আছে, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 50% বেশি হারে ডিএ পাচ্ছেন। আর আমাদের রাজ্যের ছবিটা আপনারা সবাই জানেন যে ডিএ মামলা এখনো কিন্তু আদালতের চক্কর কাটছে। এর পাশাপাশি রয়েছে এইচআরএ বা বাড়ি ভাড়া ভাতার বিশাল পার্থক্য। কেন্দ্র যেখানে শহরের ক্যাটাগরি অনুযায়ী 27% বা 18% এইচআরএ দেয়, রাজ্য সেখানে দেয় মাত্র 12%। আজ আমরা হিসাব করব যে এই কেন্দ্রীয় ডিএ এবং এইচআরএ এর সমতা যদি ফিরে আসে তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে কত টাকা এক্সট্রা ঢুকবে। এবার আসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে, যা অনেকেই আমাকে বারবার জিজ্ঞেস করেছেন কমেন্টে, যে স্কুল, কলেজ, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত বা লাইব্রেরিতে যারা চাকরি করেন অর্থাৎ যারা গ্র্যান্ট ইন এড বা সরকার পোষিত প্রতিষ্ঠানে আছেন তাদের কি হবে? তারা কি ডিএ পাবেন? তাদের কি বেতন বাড়বে? দেখুন বন্ধুরা, 100% কিন্তু নিশ্চিত থাকুন, রাজ্যের অফিসিয়াল অর্থ দপ্তরের অর্থাৎ ফাইন্যান্স ডিপার্টমেন্ট নিয়ম অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীরা যে হারে ডিএ পান, সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, মিউনিসিপ্যালিটি যেমন কেএমসি এবং পঞ্চায়েতের কর্মীরাও কিন্তু একদম একই হারে বা প্যারিটি বজায় রেখে ডিএ পান। আইনিভাবে বেতন ও ডিএ প্রদান করার সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের। আদালত তার পর্যবেক্ষণে বারবার স্পষ্ট করেছে যে ডিএ কোনো দয়া নয়, এটি জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রাখার অধিকার। তাই যদি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় বা সপ্তম পে কমিশনের পুরো ফায়দা দেয় তবে গ্র্যান্ট ইন এড কর্মীরাও কিন্তু এর সমান ভাগিদার হবেন। সেটা কিন্তু আপনারা অলরেডি জানেন যে আগে কিন্তু যেটা সুপারিশ পাঠানো হয়েছিল সেখানে কিন্তু গ্র্যান্ট ইন এড কর্মীদের কিন্তু কোনো আলোচনাই করা হয়নি। এই নিয়ে কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই ক্ষোভ ছিল, সেটা নিয়ে কিন্তু আবার আওয়াজ উঠেছিল, সেটা আপনারা জানেন। তাছাড়া বকেয়া বা এরিয়ার্স মেটানোর ক্ষেত্রেও আপনাদের বাদ দেওয়ার কোনো আইনি ভিত্তি সরকারের নেই। চলুন বন্ধুরা, এবার চলে আসি সরাসরি অঙ্কে আসা যাক। ঠিক আছে, পেনশনভোগী গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ধামাকা। দেখুন, প্রথমে আসি আমাদের সম্মানীয় পেনশনভোগী মা বাবাদের কথায়। দেখুন, সারা জীবন হাড় ভাঙা খাটুনির পর এই পেনশনটাই কিন্তু আপনাদের সম্বল। তাই ধরে নিন যে একজন সাধারণ কর্মীর বেসিক পেনশন বর্তমানে 8,500 টাকা। ঠিক আছে, তাহলে রাজ্যের বর্তমান নিয়মে সামান্য কিছু ডিআর নিয়ে তিনি হাতে পান প্রায় 10,190 টাকা। কিন্তু যদি কেন্দ্রীয় হারে অর্থাৎ 50% ডিআর এবং মেডিকেল অ্যালাউন্স যোগ করা হয় এবং টিএ অর্থাৎ ট্রান্সপোর্ট অ্যালাউন্স যদি যোগ হয় তবে তিনি হাতে পাবেন প্রায় 13,250 টাকা। অর্থাৎ প্রতি মাসে নিট লাভ 3,060 টাকা কিন্তু আপনারা বেশি পেতে চলেছেন। অথবা 1,000 টাকা টিএ যেটা বললাম, ট্রান্সপোর্ট অ্যালাউন্স যেটা আছে সেখানেও কিন্তু যদি কিছুটা মানে বেতন আপনাদের বাড়ে তাহলে কিন্তু 4,000 পর্যন্ত টাকাটা কিন্তু চলে যেতে পারে। মানে বুঝতেই পারছেন কতটা খুশির খবর। আর তাছাড়া যাদের বেসিক পেনশন অর্থাৎ আপনাদের যদি 15,000 টাকা হয়ে থাকে, ঠিক আছে, বা তার বেশি,
তাদের মাসে লাভ হবে প্রায় 5 থেকে 6,000 টাকারও বেশি। ভাবা যায়, মানে বুঝতেই পারছেন কতটা পরিমাণে আপনাদের বেতন বাড়তে চলেছে, অর্থাৎ পেনশন বাড়তে চলেছে। ঠিক আছে, এবার আসি আমাদের পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটির গ্রুপ ডি ভাই বোনেদের কথায়। দেখুন, বর্তমানে আপনাদের বেসিক যদি হয় 17,000 টাকা, ঠিক আছে, লেভেল 1-এ, তবে রাজ্যের নিয়মে হাতে পান প্রায় 21,680 টাকা, তাই না? কিন্তু সপ্তম পে কমিশন ও কেন্দ্রীয় ডিএ লাগু হলে এটি 1 লাফে হয়ে যাবে 28,560 টাকা, অর্থাৎ মাসের শেষে আপনার পকেটে ঢুকবে অতিরিক্ত 6,880 টাকা। আর গ্রুপ সি কর্মীদের ক্ষেত্রে এই বৃদ্ধির পরিমাণ মাসে প্রায় 9 থেকে 10,000 টাকা হতে পারে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 9 থেকে প্রায় 10,000 টাকা হতে পারেন। কতটা কিন্তু এখানে খুশির খবর। কিন্তু এখন আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু আপনাদের এই নয় যে পরের মাসের বেতন থেকে কিন্তু আপনাদের সপ্তম পে কমিশন লাগু হয়ে যাবে এবং আপনাদের বেতন বৃদ্ধি হবে, সেটা কিন্তু হবে না। সেটা কিন্তু হতে প্রায় 2 থেকে 3 মাস লাগবে। কেননা বুঝতেই পারছেন আপনারা যে সমস্ত কিছু সঠিকভাবে কাজ করতে সেগুলো সময় লাগে। ঠিক আছে, এখনো পর্যন্ত কিন্তু নোটিশ, অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিশড হয়নি। ঠিক আছে, এখন প্রথমে গঠন হোক, সরকার তো এই সবে মাত্র গঠন হয়েছে, তাই না? এই 10 থেকে 12 দিন হয়তো হয়েছে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি খুব শীঘ্রই কিন্তু আপনাদের এই বেতন সপ্তম পে কমিশন হিসেবেই কিন্তু আপনাদের ঢুকবে এবং আপনাদের সবার কিন্তু লাভ হবে। এবার চলে আসি শিক্ষক সমাজ থেকে WBCS অফিসারের লাইভ ক্যালকুলেশন। দেখুন বন্ধুরা, আপনারা এবারে কিন্তু স্ক্রিনে দেখতে পাবেন। ঠিক আছে, এবার আসি বাংলার শিক্ষক সমাজের কথায়। আপনাদের হাতেই সমাজের ভবিষ্যৎ, তাই না? আপনাদের যদি এই সপ্তম পে কমিশন থেকে বঞ্চিত রাখা হয়, অর্থাৎ আর কিংবা ডিএ থেকে বঞ্চিত করা হয়, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মে কিন্তু বহু বিপদ কিন্তু আসতে চলেছে। কেননা আপনারাই হচ্ছেন আমাদের রাজ্যের সঠিক ভবিষ্যৎ গড়ার একটা মূল দাবিদার, তাই না? কিন্তু আপনাদের আর্থিক ভবিষ্যৎটা ঠিক কেমন হতে পারে সেটাই কিন্তু চলুন এবার শুরু করা যাক। আপনারা এবারে স্ক্রিনে একটা চার্ট দেখতেই পাচ্ছেন যে প্রাইমারি শিক্ষক, দেখুন ধরে নিচ্ছি যে একজন প্রাথমিক শিক্ষকের বর্তমান বেসিক পে সেটা হচ্ছে 28,900 টাকা। তো রাজ্যের বর্তমান নিয়মে 14% ডিএ ও 12% এইচআরএ ধরে তিনি পাচ্ছেন 36,914 টাকা। কিন্তু কেন্দ্রীয় সপ্তম পে কমিশনে 50% ডিএ ও 18% এইচআরএ ধরে তিনি পাবেন 48,552 টাকা। মানে বুঝতেই পারছেন কতটা পরিমাণে আপনাদের বেতন বৃদ্ধি হতে চলেছে। মানে প্রতি মাসে লাভ হচ্ছে প্রায় 11,638 টাকা। তাছাড়া আপার প্রাইমারি বা এসএলএসটি নবম দশম শিক্ষক অর্থাৎ টিজিটি, ঠিক আছে, বেসিক যদি হয় 33,400 টাকা, তবে বর্তমানে পাচ্ছেন আপনারা 42,584 টাকা, তাই না? কিন্তু কেন্দ্রীয় হারে পেলে পাবেন 56,112 টাকা। মানে বুঝতেই পারছেন কতটা লাভ। প্রতি মাসে লাভ প্রায় 13,528 টাকা। মানে কতটা খুশির খবর। এই নিয়ে যদি কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, তাছাড়া একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক অর্থাৎ পিজিটি যাদের বেসিক পে অর্থাৎ 42,600 টাকার আশেপাশে হয়ে আছে আর বর্তমানে পাচ্ছেন 54,176 টাকা, কেন্দ্রীয় হারে পেলে পাবেন প্রায় 71,568 টাকা। মানে বুঝতে পারছেন কতটা লাভ। প্রতি মাসের লাভ প্রায় 17,392 টাকা বৃদ্ধি পাবে। মানে কতটা খুশির খবর, এই নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে আছেন অর্থাৎ WBCS অফিসার, একদম শুরুতে বেসিক 56,100 টাকা ধরলে বর্তমানে রাজ্যের নিয়মে তারা পাচ্ছেন, মানে আপনারা পাচ্ছেন 71,186 টাকা, তাই না? কিন্তু কেন্দ্রীয় সপ্তম পে কমিশনে এই অঙ্কটা দাঁড়াবে প্রায় 94,248 টাকায়, অর্থাৎ প্রতি মাসে লাভ প্রায় 23,062 টাকা। তো বন্ধুরা, অঙ্কটা বুঝতেই পারছেন, এই যে প্রতি মাসে হাজার হাজার টাকার ফারাক, এটাই হলো আপনাদের আসল পাওনা যা আটকে আছে আগের সরকার থেকে। মানে বুঝতে পারছেন সপ্তম পে কমিশন যেখানে অন্য রাজ্যে লাগু হয়েছে, সেখানে কিন্তু আপনাদের ষষ্ঠ বেতন কমিশনে কিন্তু আপনাদের টাকা দেওয়া হতো। মানে কতটা দুঃখজনক ছিল সেই মুহূর্তে। এই জন্যই কিন্তু আমাদের যৌথ মঞ্চ থেকে শুরু করে সমস্ত সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষাকর্মী, পেনশনভোগী, ফ্যামিলি পেনশনাররা সবাই কিন্তু আন্দোলনের মধ্যেই রয়েছিলেন যে কমসে কম এই বাজারে যা দাম জিনিসের সেটা থেকে সামঞ্জস্য রেখে কিন্তু আমাদের এই সপ্তম পে কমিশন হিসাবে বেতন রাখা হোক, সেই নিয়ে কিন্তু জোরালো আন্দোলন কিন্তু আগে চলেছিল। ঠিক আছে, সেটাই কিন্তু আজকে এই ফল আপনারা কিন্তু পাবেন। এই টাইপেরই কি আপনাদের বেতন বৃদ্ধি হতে চলেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই অফিসিয়াল আপডেট এবং ক্যালকুলেশন থেকে জলের মতো পরিষ্কার যে সপ্তম পে কমিশনের মূল চাবিকাঠি হলো কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং অন্যান্য ভাতা। ঠিক আছে, রাজ্য সরকার যদি এই কেন্দ্রীয় কাঠামো আজই রাজ্যে প্রয়োগ করে, তবে একজন সাধারণ গ্রুপ ডি কর্মী থেকে শুরু করে বড় অফিসার এবং পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনাররাও কিন্তু সকলের জীবনযাত্রার মান 1 লাফে অনেকটা বদলে যেতে পারে। আর সাহায্যপ্রাপ্ত বা গ্র্যান্ট ইন এড কর্মীদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা সবাই এই আওতায় পড়বেন। ঠিক আছে, তাছাড়া আপনাদের কি মনে হয় মে মাসের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের কি উচিত অবিলম্বে আইনি জটিলতা মিটিয়ে কেন্দ্রীয় হারে এই অধিকারগুলো প্রদান করা? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ারও কিন্তু চেষ্টা করি, যাতে আপনাদের কোনো দুশ্চিন্তা না থাকে এবং আপনি এই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারেন। ঠিক আছে, আশা করছি আজকের এই ভিডিওটি অত্যন্ত আপনাদের মানে গুরুত্বপূর্ণ হয়েছে এবং এই ইনফরমেশনটা যদি আপনাদের কাজে লেগে থাকে তো অবশ্যই কিন্তু আপনাদের সহকর্মী থেকে শুরু করে সমস্ত পেনশন ও ফ্যামিলি পেনশনারদের
অবশ্যই কিন্তু শেয়ার করবেন, যাতে ওনারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।